সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং বৈশ্বিক পরিস্থিতির উপর বারে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে যে জাতীয় সংঘের মানবাধিকার কমিশনের প্রধান বরকার তুর্কের একটা সাক্ষাৎকার এবং আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আসন্ন চীন সফর। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি যদি বিগত 5ই মার্চ বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট প্রদান অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে যখন একজন বিবিসি সাংবাদিক স্টিভেন সাকার প্রশ্ন করেছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন খুবই দুর্বল এবং যেখানে গাজায়, উগান্ডায়, সোমালিয়ায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ওখানে মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশন কিছুই করতে পারতেছে না। এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা উদাহরণ দিতে গিয়ে উনি বলল, বিগত 2024 সালে বাংলাদেশে যখন একটা গণঅভ্যুত্থান চলছিল, গণঅভ্যুত্থানে যখন বাংলাদেশ সেনাবাহিনী জনগণের মুখোমুখি হয়ে গুলিবর্ষণ করছিল, তখন আমরা সাথে সাথে সেনাবাহিনীকে এটাই স্পষ্টতা বার্তা দিয়ে দিয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনী যদি জনগণের বিপক্ষে অবস্থান করে, অর্থাৎ জনগণের উপর, ছাত্রদের উপর গুলি চালায়, তাহলে জাতিসংঘের মানবাধিকার কমিশন, জাতিসংঘ শান্তি রক্ষা কমিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে। সম্ভবত এইটার কারণে বাংলাদেশের সেনাবাহিনী সবার একটা চাওয়া থাকে একটা একটা জাতীয় শান্তি রক্ষা মিশনে একবার সফর, একটা অর্থনৈতিক স্বাবলম্বীর একটা বিষয় এখানে আছে। কিন্তু এই মেসেজটা দেওয়ার পরে সমস্ত মধ্যসারী সেনা কর্মকর্তা এবং আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সহ ওই বৈঠকে উনি স্পষ্ট জানা দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী জনগণের বিপক্ষে অবস্থান নেবে না এবং গুলি চালাবে না। এমনকি এমনও হতে পারে 5ই আগস্ট যখন ওই গণভবনে প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা হয়েছিল, ওখানে ওনাকে রাজি করাতে পারতেছে না বিদায় হয়তো তার ছেলে জয়কেও হয়তো এই কথা বুঝাইয়ে হয়তো রাজি করানো হয়েছে। এই জিনিসটা থেকে বোঝা যায় আমাদের আন্দোলনটা আসলে কোত্থেকে পরিচালিত হয়েছিল। এই আন্দোলনের পিছনে মূল শক্তি কারা, ছাত্রদের কুটির জোরটা কোথায় ছিল, কেন ছাত্ররা 9 দফা থেকে 1 দফায় আসছিল, এই সবগুলো একটা দেখা যাচ্ছে যে একটা আন্তর্জাতিক একটা এখানে কি ছিল। এইটা ওনার বক্তব্য থেকে একটা হয়তো এক প্রকার গোপনীয়তা পাস এবং উনি এবং জিনিসটা আমাদেরকে স্পষ্ট করল। এবার আসি আমি আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আসন্ন চীন সফর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী 26শে মার্চ আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঐতিহাসিক চীন সফর যাচ্ছেন। আগামী 25 থেকে 28শে মার্চ ওখানে অস্ট্রেলিয়া এশিয়ার 25টি দেশ বিওআইইউ একটা দেশের একটা আন্তর্জাতিক সেমিনার ফোরাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওখানে আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীন ওনার সাথে আলোচনার জন্য চীনও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশ একটা বিশাল প্রস্তুতি নিয়ে যাচ্ছে, আমরা যতটুকু পত্রপত্রিকা এবং আমাদের গণমাধ্যম থেকে জানতে পেরেছি। এখানে আমরা যতটুকু জানতে পারছি মাননীয় প্রধান উপদেষ্টা 2টা এজেন্ডা নিয়ে যাচ্ছেন। প্রথম এজেন্ডা হচ্ছে যে এখানে তিস্তা প্রকল্প বাস্তবায়ন চুক্তি, দ্বিতীয় হচ্ছে যে 4টি দেশ নিয়ে একটা জোট। আমি ধারাবাহিকতা আসছি। প্রথম আছে তিস্তা প্রকল্প বাস্তবায়ন প্রকল্প। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের 1972 সালে আমাদের বঙ্গবন্ধুর সাথে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে একটা চুক্তি হয়েছে, জেআরসি চুক্তি, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে 52টা নদী রয়েছে উভয় দেশের, ওখানে পানি বন্টনের ইস্যা নিয়ে চুক্তি হয়তো জেআর চুক্তি। ওখানে উল্লেখ ছিল বাংলাদেশ পাবে 36.2% পানি, ভারত পাবে 39.6% পানি, বাকি 23.3% পানির কোনো নীতিমালা ছিল না, কোনো ছিল না। তো তার ধারাবাহিকতায় আমরা হচ্ছে কি বাংলাদেশ বারবার সাভার হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে কি বাংলাদেশ বাটি অঞ্চলের দেশ হওয়ার কারণে ওরা আমাদের বর্ষাকালে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, গ্রীষ্মকালে খরা মৌসুমভুক্ত হচ্ছে। সেই জন্য বাংলাদেশ 2016 সালে তিস্তা পানি বন্টনের একটা চুক্তি খসড়া করেছিল ভারতের সাথে, যেখানে ছিল ভারত হবে 50% পানি, বাংলাদেশ হবে 50% পানি, ন্যায্য হিসেবে বন্টনের একটা চুক্তি খসড়া করেছিল। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধের কারণে এই চুক্তিটা এখন স্বাক্ষরিত হয়নি, যার কারণে বাংলাদেশ বারবার সাফার হয়ে আসছে। বাংলাদেশ বারবার চেষ্টা করে আসছে এখানে
চীনের সাথে একটা চুক্তি করার জন্য, অর্থাৎ চীনের একটা সংস্থা বিআরআই, বিআরআই অর্থাৎ বেল্ট অফ রোড অ্যান্ড ইনস্ট্রাকটিভ, এই সংস্থার সাথে চুক্তিটা করতে পারলে বাংলাদেশের এখানে নদী খনন এবং পানি এবং বাঁধ প্রণয়ন ইত্যাদি এগুলো থাকবে। কিন্তু ভারতের বিরোধের কারণে এই জিনিসটা করতে পারেনি। 2023 সালে আমাদের সাবেক প্রধানমন্ত্রী চীনে গিয়েও ওখান থেকে কোনো ভারতের বিরোধের কারণে ফলপ্রসূ কোনো করতে পারেনি। এবার আমাদের আশা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন ভারত সফর যাচ্ছে, এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করতে পারে এবং বাংলাদেশ এবং ভারত একটা যে এখানে বর্তমান যে একটা কি শিথিল সম্পর্ক, এটা আরো কি হবে, শিথিল হবে। এবং এমনকি ভারতের প্রত্যেকটা মিডিয়ায়, ভারতের প্রত্যেকটা সুশীল এখন ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার সমালোচনা করতেছে। কেননা বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের উচিত ছিল বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সুসম্পর্ক বজায় রাখা। ওটা না করাতে বাংলাদেশের যা ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে কার? ভারতের। কেননা ভারত এবং চীন এশিয়ার একটা পরাশক্তি, ওদের একটা ডমিনেন্সি পাওয়ার বাস্তবায়ন করার জন্য উভয় দেশ প্রচেষ্টা চালা যাচ্ছে। এবার যদি তিস্তা প্রকল্পে আসি, এখানে একটা কথা বলে রাখা উচিত, তিস্তা নদীতে উৎপত্তি হয়েছেন ভারতের সিকিম প্রদেশ হয়ে, এটা পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। সিকিমটা ছিল এক সময়কার ভারতের একটা স্বাধীন দেশ, ওদের দুর্বল প্রশাসনিক কারণে ভারত এটা দখল করে ওদের অঙ্গরাজ্য বানিয়ে ফেলছে। তো এখানে সিকিম সহ 7টি সিস্টার কনসার্ট ওরা এখনো স্বাধীনতার পক্ষে অবস্থান, স্বাধীন হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি এই চুক্তি বাস্তবায়ন হয় এবং সিকিম সহ ভারতের 7 সিস্টার ওরাও ওদের স্ট্রং একটা জোট হয়ে যাবে, যে কোনো সময় ওরা ভারতের চেয়ে স্বাধীন হওয়ার জন্য আরো জোরালো ভূমিকা পালন করতে পারবে এবং ভারতের একটা বিশাল ক্ষতি হবে। নাম্বার 1।